এখন প্রকাশ অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। আজকের এখন প্রকাশ অনুষ্ঠানের আলোচনার বিষয় জুলাই। আপনারা একটি কথা বলে থাকেন, বিশেষ করে আমরা দেখি যারা স্কুল কলেজে পড়ে একটু কম বয়সী টিনেজার, ওরা বলে ৩৬শে জুলাই। আসলে কি ৩৬শে জুলাই বলতে ওরা কী বোঝান একটু আমরা জানতে চাই। শুরুতে লুৎফুর রহমান, আপনি একজন সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, আপনার কাছে জানাবো। দর্শক আছেন আমাদের সঙ্গে, আরও রয়েছেন আশরেফা খাতুন, তিনিও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক। আমরা শুরুতে জানবো লুৎফুর রহমান, ৩৬শে জুলাই কি? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আসলে রক্তক্ষয়ী যে জুলাই আমাদের ছিল, তো আমরা একটা প্রতিজ্ঞা করেছিলাম যে জুলাই শেষ ততদিন পর্যন্ত আমরা করব না যতদিন আমরা আমাদের ভাইদের রক্তের বদলা নিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা জুলাইকে লম্বা করছিলাম। তো শেষে এই দেশ ৩৬শে জুলাই এসে স্বাধীন হয়েছে। আমরা সেই থেকে ৩৬শে জুলাই নামকরণটি হয়েছে আর কি, এভাবেই। মানে ওই ৩০ জুলাইটা আসতে আসতে ৩৬ পর্যন্ত এসেছে। হ্যাঁ, সেদিন গিয়ে আমাদের যে আপনাদের চূড়ান্ত এটা যদি দীর্ঘায়িত হতে থাকতো তাহলে এটা আরো বাড়তে থাকতো, হতে পারতো যে হাফ সেঞ্চুরি হতো জুলাইয়ের, আমরা থাকতাম মাঠে, তো জুলাই আমরা শেষ করতাম। আশরিফা, বাংলাদেশ সাধারণত আমরা যদি বলি মাস ৩০ হয়, কোনো ২৯, ৩১ আছে, ২৮ আছে, আমরা যদি গড়ে বলি ৩০, সেখানে কি আপনাদের মানে প্রত্যাশাটা কি ছিল? মানে ৩৬-এ গিয়ে ঠেকবে নাকি আরো দীর্ঘ হবার মনে হচ্ছিল? আপনারা যদি দেখেন যে আমাদের একটা স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ, মানে হচ্ছে বিপ্লব চিরজীবী হোক। তো বিপ্লব আসলে যেটা আমাদের চলছিল, আমরা আসলে জানতাম না যে তখন কতদিন পর্যন্ত চলমান থাকবে। জুলাইয়ের যে রক্তক্ষয়টা আমাদের হয়েছে, জুলাইয়ের যে সংগ্রামটা হয়েছে, জুলাই একে আমাদের শোকের মাস ছিল, আরেকদিকে ছিল আমাদের অনুপ্রেরণার মাস। আমরা চাইনি যে যতদিন পর্যন্ত যারা আমাদের রক্ত ঝরিয়েছে, যারা এতগুলো প্রাণ নিয়েছে, যতদিন পর্যন্ত তারাই দেশে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রামও শেষ হবে না, আমাদের জুলাইও শেষ হবে না। সেটা যদি এরকমও হতো যে ৩৬শে জুলাই, তাও হয়তো আমরা আমাদের সংগ্রাম থামাতাম না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি, যতদিন পর্যন্ত এই দেশে বৈষম্য বিরোধী যে হচ্ছে ছাত্র আন্দোলন যতদিন পর্যন্ত চলতো, ততদিন পর্যন্ত জুলাই চলতো। মানে ফরচুনেটলি এটা খুব তাড়াতাড়ি শেষ হয়েছে, ৩৬শে জুলাই গিয়েই শেষ হয়েছে। জি দর্শক দেখছেন এখন প্রকাশ। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। লুৎফর, আশরাফ একটি কথা বলছিল যে যতদিন পর্যন্ত আমরা স্বাধীন না হব, আপনিও বলছিলেন যে ৩৬শে জুলাই আপনারা স্বাধীনতা পেয়েছেন, মানে এটির আসলে ব্যাখ্যা কি? আমরা তো জানি ১৯৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, আমরা ২৬শে মার্চ বলে যে আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি ৭১-এর, তাহলে কেন ৩৬শে জুলাই এসে ঠেকলো ২০২৪-এর? এটা আসলে আমাদেরও প্রশ্ন। একটা দেশে ১৯৭১ সালে যখন পাকিস্তানের থেকে আমাদের অজস্র শহীদের বিনিময়ে দেশ স্বাধীন হলো, এরপরেও স্বাধীনতার ৫৩ বছর পরে এসে কেন আমাদের আবার স্বাধীনতার আওয়াজ তুলতে হলো? কারণ হচ্ছে প্রকৃত অর্থে আমরা স্বাধীন ছিলাম না। ১৯৭১ সালের পরে ক্ষমতার পালাবদলে নানা দল এসেছে। প্রত্যেকটি দল এসে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করেছে, এদেশের সাধারণ মানুষের কথা ভাবেনি। এবং এই দলগুলো শেষ পর্যায়ে এসে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ২০০৮ সালের পর থেকে লাগাতার ক্ষমতায় তারা ছিল, তো সে সময় তারা কিন্তু বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গায় কখনো যেতে পারেনি। তারা ভোট ব্যবস্থাকেই বিলুপ্ত করেছিল বাংলাদেশ থেকে। আমরা যারা তরুণ প্রজন্ম আছে, আমরা কেউই ভোট দিতে পারিনি। তো প্রকৃত অর্থে আসলে বাংলাদেশের যে স্বাধীনতার কথা আমরা বলেছি, বা স্বাধীনতার যেই চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলেছি, সেটা ছিল এক ধরনের কাগজ সর্বস্ব, পেপার সর্বস্ব একটি শব্দ, লোক দেখানো একটি শব্দ, বা লোক দেখানো একটি বাস্তবতা। কিন্তু বাস্তব জীবনে আমরা কখনোই স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারিনি। মিডিয়া থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রত্যেকটি প্রতিষ্ঠান ছিল ফ্যাসিস্ট সরকারের অধীন এবং তাদের দ্বারা নিয়ন্ত্রিত, যার কারণে আমরা আসলে ২০২৪-এ এসে আমাদের নতুন স্বাধীনতার কথা আমরা বলছি। সেটি বলতে হচ্ছে। আসলে আপনি জানেন যে কর্তৃত্ববাদী সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সেই
কর্তৃত্ববাদী সরকারের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা, তিনি বারবার একটি কথা বলতেন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন। আমরা দেখতাম যে তার সঙ্গে আরও কিছু নারীকেও আমরা দেখতাম বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, প্রেস ক্লাব কিংবা ঢাকা রিপোর্টার্স ইউনিটির জায়গায় খুব চিৎকার করে করে নারীর ক্ষমতায়ন করে তারা বলতো যে এই সরকার নারীর ক্ষমতায়ন করেছে। আসলে কতটুকু নারীদের ক্ষমতায়ন বা টেকসই ক্ষমতায়ন হয়েছিল গত এই যে কর্তৃত্ববাদী সরকারের আমলে? এটা যদি বলতে চাই তাহলে আমার বলতে হয়, যেটা আমি দেখেছি সেটা হচ্ছে মুনিয়া হত্যাকাণ্ডের কথা তো সবাই জানে। এটার বিচার হয়েছে এখনো পর্যন্ত? কেন হয়নি? আমাদের যে প্রধানমন্ত্রী তিনি একজন নারী ছিলেন, আমাদের স্পিকারও দীর্ঘদিন যাবৎ উনি একজন নারী ছিলেন। তাহলে এই যে হত্যাকাণ্ডটা হলো এটা কেন হয়নি? কারণ আমাদের যে নারী, এই যে নারী শব্দটা ব্যবহার করা হয়েছে এটা ক্ষমতার পরিপূরক হিসাবে। ক্ষমতায়ন মানে এই ক্ষমতা কার? এটা কর্তৃত্ববাদী ক্ষমতা। এই ক্ষমতা আসলে নারীর ক্ষমতায়নকে কখনো সংজ্ঞায়িত করে না। কারণ দেখবেন যে হচ্ছে আমাদের যে গ্রামের যে নারীরা তারা কতটুকু মানে এগিয়ে আসতে পেরেছে। আপনি যখন হচ্ছে যেই বাস্তবতায় আপনি কথা বলছেন, কতটুকু নারীর নিরাপত্তা আপনারা দিতে পেরেছেন। আমাদের প্রধানমন্ত্রী নারী হওয়া সত্ত্বেও কতগুলো ধর্ষণের মামলার বিচার হয়েছে। আমি আসলে এখনো পর্যন্ত দেখি নাই যে হচ্ছে ধর্ষণের মামলার যে বিচার সেটা হচ্ছে মানে বারবার দীর্ঘায়িত করা হয়েছে, বারবার হচ্ছে এটাকে বিভিন্ন ধরনের অজুহাতে চাপা দেওয়া হয়েছে। সাগর রুনির হত্যাকাণ্ডটা, ওখানে শুধু সাগর মারা যায়নি, রুনিও মারা গিয়েছিল, একজন নারী সাংবাদিক। হত্যাকাণ্ড কত বছর আগের? ওটা 12 বছর হয়ে গিয়েছে। 100 বারের বেশি বিচার পিছিয়েছে, এখনো ওটার হত্যাকাণ্ডের বিচার হয়নি। নারীর ক্ষমতায়ন যখন বলা হচ্ছে তখন বারবার হচ্ছে নারীদের ওই পদগুলো দেখানো হচ্ছে যে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, বিভিন্ন জায়গায় সচিব নারী। দেশের যখন হচ্ছে অর্ধেক হচ্ছে নারী, সেখানে অর্ধেক কি আছে মানে শাসন ক্ষমতায় অর্ধেক কি নারী আছে? যদি নারীরা যদি ওরকম অংশগ্রহণ থাকতো, দেখেন সংরক্ষিত 50 আসনে কোন নারীদের দেওয়া হয়, মানে কোন নারীরা আমাদের প্রতিনিধিত্ব করে আসলে, যারা মানে অলরেডি যারা সুবিধাপ্রাপ্ত নারী তাদেরকে ওই সংরক্ষিত 50টা আসনে হচ্ছে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়। আসলে নারীর জন্য যারা কথা বলে বা নারীর যে ক্ষমতায়ন যেটা বোঝায় সেটা আসার কথা হচ্ছে রুট লেভেল থেকে, যেটা আমরা কখনো প্রত্যক্ষ করিনি। আমি আসলে আমার বয়স খুব বেশি না যে আমি হচ্ছে তার ওই ছোটবেলা থেকে যে এত বছর ধরে এই এতটুকু নারীর উন্নয়ন হয়েছে ওটা আমরা দেখার সুযোগ পাইনি, কিন্তু আমি যতটুকু দেখার সুযোগ পেয়েছি তাতে আমার মনে হয়েছে যে ওই যে আছে না পেপারে বারবার হচ্ছে লেখা হয়, কলাম লেখা হয় নারীর ক্ষমতায়ন, ওই কয়েকটা নারী শুধু সামনে আসে। বারবার যারা হচ্ছে সুবিধাপ্রাপ্ত নারী তারাই সামনে আসে, সুবিধাবঞ্চিত নারী যারা তাদেরই ক্ষমতায়ন হয় নাই। ক্ষমতা যাদের আছে, যাদের সুবিধা আছে, তাদের আসলে নারী পুরুষ বিভাজনটা হয় না। যারা সুবিধাপ্রাপ্ত তাদের একমাত্র পরিচয় সুবিধাপ্রাপ্ত, সেখানে নারী আর পুরুষের যে বৈষম্য সেটা কখনো উঠে আসে না, উঠে আসে রুট লেভেল থেকে, যেটা কখনো অ্যাড্রেস করা হয়নি এই 15 বছর। তাহলে যে তারা বারবার বলতো যে নারীর ক্ষমতায়ন করেছে এই সরকার, নারীর জন্য এই করেছে ওই করেছে, মানে এটিও কি লুৎফর যেমন বলছে যে কাগজে কলমে লোক দেখানো, এমনই ছিল কিনা? এমনই তো ছিল। তারা তো আরো কত কিছুই বলেছে, দেশে কোনো ঋণ নাই, দেশ অনেক হচ্ছে উন্নত হচ্ছে, যতগুলো টাকা পাচার হয়েছে ততগুলো দিয়ে 37টা পদ্মা সেতু বানানো যায়। কিন্তু একটা পদ্মা সেতু বানাতে গিয়ে আমাদের ভ্যাটের পরিমাণ বাড়াতে বাড়াতে এখন মোবাইল কলে কথা বলতে গেলে আপনার এক মিনিটে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা পর্যন্ত করে করে কাটে। আমাদের হচ্ছে সবজির বাজার হচ্ছে মানে দাম চূড়ায় উঠতে উঠতে আমাদের সাধ্যের বাইরে চলে গিয়েছে। যত কিছুই তারা বলেছে, যত আশ্বাসই আমাদের দিয়েছে, আমি সবসময় দেখেছি ওটা কাগজে কলমেই দিয়েছে। নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীদের ওই যে আছে না অংশগ্রহণকে পিছিয়ে রাখা, ওইটাই যারা সুবিধাপ্রাপ্ত বারবার তাদের সামনে আনা হয়েছে। ফিরবার দর্শক দেখছেন এখন প্রকাশ। লুৎফর, আপনারা বলছিলেন যে স্বাধীন দেশ বা আপনাদের বা যারা তরুণ প্রজন্ম যারা এই আন্দোলনে নিজেদেরকে বিলিয়ে দিয়েছেন, কেউ জীবন দিয়েছেন, কেউ আহত হয়েছেন, কেউ এখন বিজয়ের আনন্দে মাতছেন, সবাই বলছেন যে একটি নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ নতুন করে। তার মানে এখন সব কিছু কিন্তু অনেকটা ঠিকঠাক হবার কথা, কিন্তু এই আপনাদের ভাষায় নতুন বাংলাদেশে আমরা দেখছি গত 2 দিন ধরে একজন পিতা তার সন্তান হারিয়েছেন, তিনি লালবাগ থানায় ঘুরছেন একটি মামলা করবার জন্য। সেখানে আপনাদের সমন্বয়করা গতকাল গিয়েছিলেন, একাধিক সমন্বয়ক। আমরা এই মুহূর্তে যখন আমি আপনার সাথে কথা বলছি তখনও সেই মামলাটা নেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে। তাহলে সেই নতুন বাংলাদেশের কথা যে বলছেন সেটি কতটুকু হলো আসলে? আসলে আপনি প্রথম যেটা বললেন যে আমরা বিজয়ের উৎসবে মাতছি, এটা আসলে আমি মনে করি এটা সঠিক নয়। কারণ হচ্ছে আমরা অবশ্যই আপনার না, আমি বলছি সাধারণ মানুষ। এটা হচ্ছে সাধারণ মানুষের যে দীর্ঘদিনের এক ধরনের জগদ্দল পাথরের মতো চেপে বসা যে ফ্যাসিস্ট রেজিম, এটা ধরেন একটা ডুবন্ত মানুষকে যখন আপনি একজন মানুষকে যখন আপনি পানির ভেতরে চেপে ধরবেন,
তো তাৎক্ষণিক যখন সে উঠবে পানি থেকে উঠবে, তখন এক ধরনের নিঃশ্বাস সেদিন নেওয়ার মতো একটা আনন্দ সে অনুভব করবে, নিঃশ্বাস নেওয়ার যে আনন্দটা। এর মানে এই না যে সে পুরোপুরি মুক্ত। দেখা গেছে সে তীরে ভেড়ার আগে এখানে কুমির থাকতে পারে। তো ব্যাপারটা এরকম যে দীর্ঘদিনের যে এক ধরনের ফ্যাসিস্ট রেজিমে মানুষের নাভিশ্বাস ওঠার বা এক ধরনের ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভের এক ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে নানা ঘটনার ভেতর দিয়ে। এর মানে এই না যে তারা খুব বেশি আনন্দ পাচ্ছে। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে এই গত 10 দিন বা 2 সপ্তাহে আসলে কি হচ্ছে, এখনও মামলা নেওয়া হচ্ছে না, এটা বাস্তব। কারণ আমরা মনে করি শেখ হাসিনার সরকার পতনের ফলে শুধু শেখ হাসিনা হয়তো পতন হয়েছে, কিন্তু তার যে ব্যবস্থা, তার রেজিমের যে শেখ হাসিনার রেজিমের যে লোকজন, তার যে দোসররা, তারা কিন্তু তাদের স্বপদে এখনও বহাল। প্রত্যেকটা থানায় যদি আমি বলি, এখনও সেই ওসি আছে যারা হুকুম দিয়ে মানুষকে গুলি করিয়েছে, মানুষকে হত্যা করেছে। প্রত্যেকটি জেলায় এখন ওএসপি আছে যাদের হুকুমে মানুষকে পাখির মতো গুলি করে মেরেছে। তো তারা তো আসলে পাল্টে যায়নি, তারা হয়তো ঘাপটি মেরে আছে। এবং আমি অনেক জায়গার এরকম শুনছি, অনেক জেলা থেকে খবর আসছে যে তারা মামলা নিতে গড়িমসি করছে। স্থানীয় নেতাকর্মী যারা ছিল, আওয়ামী লীগের নেতাকর্মী যারা ছিল, তাদেরকে এক ধরনের সেফটি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা খবর পাচ্ছি। তো আমি এখন টিভি থেকে হুঁশিয়ার করে বলতে চাই যে আপনারা যদি মনে করেন যে এখনও আওয়ামী ফ্যাসিবাদী সেই পলিসি বা সেই লোকজনকে আপনারা সেভ করবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বর্তমান সরকার যথেষ্ট সচেতন, তার চেয়ে বেশি সচেতন হচ্ছে এদেশের আপামর ছাত্র জনতা, যারা এই জগদ্দল পাথরকে হটাতে পেরেছে। আপনাদের যারা ফ্যাসিস্টদের দোসর, তাদেরকে হটানোর খুব বেশি কঠিন হওয়ার কথা না। সুতরাং আমরা বলতে চাই, আপনারা এখনও যারা এইসব কাজ করছেন, শহীদদের পরিবারকে ঘোরাচ্ছেন, মামলা নিচ্ছেন না, তারা সাবধান হয়ে যান। অতি দ্রুত মামলাগুলো নিন এবং বর্তমান সরকারকে সহযোগিতা করুন, নইলে এর জবাব কিন্তু বাংলাদেশের সাধারণ ছাত্র জনতা দিবে। আচ্ছা, সেক্ষেত্রে লালবাগের ঘটনাটা আপনারা কিভাবে দেখবেন বা কি করতে চাচ্ছেন বা কি করা উচিত বলে মনে করছেন? আমরা এটি অনেক বেশি আলোচনা হচ্ছে গতকাল থেকে। এটা লালবাগের যে ঘটনাটা, এটা মিডিয়াতে আসার কারণে বেশ প্রচার পেয়েছে, কিন্তু আমরা আরও অনেক জায়গা থেকে খবর পেয়েছি যে মামলা নিতে গড়িমসি করছে। তো লালবাগ ঘটনাটি ঘটার পরে আমাদের প্রতিনিধি, সমন্বয়কদের প্রতিনিধি যাওয়ার ফলে প্রথম ওসি থানায় ছিল না, তারপর ওসিকে ডেকে আনা হয়, লালবাগ জোনের যে এডিসি সেও আসে। তো আশা করছি আজকে মামলা নিয়ে নেবে আর কি, আজকের মধ্যেই আমরা আশা করছি। আপনার সেই প্রত্যাশাটি? হ্যাঁ, প্রত্যাশা রাখছি। আর যদি না নেয়, সেক্ষেত্রে তো আমরা ছাত্র জনতার সেই গণবিস্ফোরণ যদি তারা দেখে থাকে, তাহলে তারা এই জায়গা থেকে শিক্ষা নেবে। আচ্ছা, মানে থানা পুলিশের কথা বললেন, মানে অন্যান্য জায়গায় বা অন্যান্য যে প্রতিষ্ঠান, সরকারি যে ব্যবস্থাপনা, প্রশাসন, সেখানকার কি অবস্থা, কোনো পরিবর্তন কি মানে এতটুকু লক্ষ্য করছেন কিনা? আমরা সব জায়গায় একই অবস্থা। আমাদের সরকারের পক্ষ থেকে যদি দেখি, তাহলে এই অল্প সময়ে, ধরেন এটা হচ্ছে 15-17 বছরের একটা জঞ্জাল। এতই জঞ্জাল বা এদের এই স্তূপ এতটাই প্রকাণ্ড, আসলে হুট করে এই 15 দিনে এটাকে কোনোভাবেই কমানো যাবে না। তো 15 দিনে যতটুকু ইতিবাচকতা আমরা দেখেছি, এটাতে আমরা বেশ আশার সঞ্চার করতেই পারি, মানে আশা রাখতেই পারি যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে আমাদের পররাষ্ট্রমন্ত্রী। আমাদের প্রতিবেশীর ব্যাপারে বেশ স্ট্রং মেসেজ দিয়েছে যে ভারতের থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে সেটা আমাদের সরকার মেনে নেবে না। এটা বেশ একটা পজিটিভ, কারণ ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আওয়ামী ফ্যাসিবাদীদের সম্পর্ক কী ছিল। এই দেশটি ছিল তাদের করদ রাজ্য। যতগুলো চুক্তি হয়েছে, সবগুলো চুক্তি করেছিল মোদি এবং ভারত সরকারের অনুকূলে, যাতে তারা ফায়দা নিতে পারে। ইতোমধ্যে আপনারা অনেকগুলো রিপোর্ট দেখেছেন আদানি গ্রুপের সাথে যে বিদ্যুৎ নিয়ে যে প্রকল্পের কথা, আরও অজস্র প্রকল্প যেগুলো বাংলাদেশের স্বার্থবিরোধী। তো এই আমাদের সরকারের প্রতিনিধিরা এ ব্যাপারে কথা বলছেন। আমাদের শিক্ষামন্ত্রী যে কারিকুলাম, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের যে কারিকুলাম আমরা দেখছিলাম, সেটার ব্যাপারে কথা বলেছেন। ইতিমধ্যে আমাদের প্রধান উপদেষ্টা বেশ কিছু ইতিবাচক কাজও করেছেন, যার ফলে সাধারণ মানুষের ভেতরে এক ধরনের আশার সঞ্চার হয়েছে বলে আমি মনে করি।
জি, আচ্ছা, এই পর্যায়ে একটু জানতে চাই, আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, স্বাধীন বাংলাদেশের কথা বলছি, একটি বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি। সেটি যেহেতু ইতিমধ্যেই যারা কর্তৃত্ববাদী সরকার ছিল তারা যেহেতু দেশ ছেড়েছে, এখন অনেকটাই হয়তো আপনি বলছেন যে ঘাপটি মেরে দোষরা রয়েছে, এটি হয়তো থাকবে যেহেতু অনেক দিনের ব্যাপার। তারপরে আপনার আস্তে আস্তে সব জায়গায় কিন্তু এখন যারা বৈষম্যহীন দেশ চায় অনেক জায়গায় ডিপ্লয় হচ্ছে। এখন এই দেশ নিয়ে পরিকল্পনাটা কি, কিভাবে আপনারা এগোতে চান, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম জুলাই নিয়ে। প্রশ্ন যদি আমরা করছিলাম বিরতির আগে যে নতুন বাংলাদেশকে আপনারা কিভাবে সাজাতে চান, আমি যদি একটু দুজনকে এক করে প্রশ্ন করি, শুধু আশরাফার কাছে জানতে চাই, সবার আগে কোন বিষয়টি গুরুত্ব দেবেন এই নতুন বাংলাদেশে? আসলে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, সর্ব অঙ্কে ব্যথা ওষুধ দিব কোথা, এরকম একটা অবস্থা। তো আমার মনে হয় যে সর্বপ্রথম যে জায়গাটা হচ্ছে ঠিক করা প্রয়োজন, আমার মনে হয় অর্থনীতি, যেটা বাংলাদেশের অর্থনীতির অবস্থা এখন খুবই খারাপ। আমি চাই যে অর্থনীতির একটা রিফরমেশন হোক এবং সেটা খুব দ্রুত হোক। আর মেডিকেলের অবস্থা তো দেখছেনই, বিভিন্ন সময় দেখা যায় যে মেডিকেল সেক্টরে যেভাবে হচ্ছে দুর্নীতির নিউজ সামনে আসে, সেভাবে আসলে ওটার কোনো প্রতিকার হয় না। মানে একটা দানব তৈরি হয়েছে বলা যায়, যে মানুষের হচ্ছে সেবক তৈরি না হয়ে একটা দানব হয়ে গেছে মেডিকেল সিস্টেমটা। তো আমি চাই যে মেডিকেল সিস্টেমে যে ভিকটিম যারা হচ্ছে এতদিন পর্যন্ত হয়েছেন, তাদের যে হচ্ছে দাবি দেওয়া, এগুলো একটু মানে হচ্ছে বিবেচনায় নেওয়া, খুবই দ্রুত বিবেচনায় নেওয়া। কারণ এই সেক্টরটা আসলে মানুষের প্রাণের সাথে সম্পর্কিত, যান প্রাণের সাথে একটুখানি কিছু হলেই মানুষ মারা যাচ্ছে। এই যে কয়েকদিন আগেও অ্যানেস্থেসিয়া দেওয়া নিয়ে হচ্ছে একটা ঝামেলা হয়ে একটা ছেলে মারা গেল, ওই বিচারটা কিন্তু এখনো খুব ভালোভাবে হয়নি। তো এই যে হচ্ছে একটা দানব তৈরি হয়েছে মেডিকেল সেক্টরে, এটা আসলে ভাঙা প্রয়োজন। তো আমার মনে হয় যে এটা নিয়ে কাজ করা উচিত। আর একই সাথে সাথে শিক্ষার ব্যাপারটা, তো শিক্ষাক্ষেত্রে যেটা হয়েছে যে বারবার হচ্ছে মানে বিভিন্ন ধরনের শিক্ষা পদ্ধতি আমাদের উপরে হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে, আমাদের উপরে পরীক্ষা করা হচ্ছে, যেটা আসলে মানে অ্যাডাপ্ট করতে করতেই মনে হচ্ছে যে নতুন একটা শিক্ষা পদ্ধতি চলে আসছে, যেটা আসলে দেশের শিক্ষা পদ্ধতির জন্য কতটা ভালো এটার প্রশ্ন কখনো হচ্ছে মানে থামানোর উপায় নাই শিক্ষা ক্ষেত্রটা নিয়ে। আমার মনে হয় যে এই তিনটা সেক্টরে আগে কাজ শুরু করা ভালো, শুরু করলে বাকিগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি, আশরাফা বলছিল যে অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, এইভাবে যদি আগানো যায় দেশের অবস্থান ভালো হবে। এর বাইরে আর কি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করছেন? বাংলাদেশে হয়তো দুর্নীতিটাও কি পরিমাণ দেখছেন, যেটি বলছিল যে স্বাস্থ্য খাতে বড় দুর্নীতির কথা বলছিল আশরাফা। আশরাফা যেমনটি বলল, সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, আসলে এটার বাস্তবতা 100%। তো আমি এই জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে আসলে ব্যাপক হারে সংস্কার প্রয়োজন। আমি বিশেষ করে বলবো কৃষিখাতের কথা বলবো, কারণ এটা হচ্ছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। তো বিগত সরকারের ফ্যাসিস্ট সরকারের আমলে যেটা হয়েছে, তারা পুরোপুরি তাদের বাজেট থেকে শুরু করে পুরোপুরি কৃষককে এদেশের সামগ্রিক জায়গা থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল। আমি গ্রামের ছেলে, আমি জামালপুরের ছেলে, যেখানে আসলে ব্যাপক হারে ধান, অন্যান্য সবজি আবাদ হয়। আমি যখন বুঝতে শিখেছি, মানে এই সরকারের আমলে যখন আমি বুঝতে শিখেছি, তখন থেকে দেখেছি কৃষকের কৃষির ব্যাপার কি অনাগ্রহ তৈরি হয়েছে। তারা চাষবাস করতে চায় না, কারণ তারা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না, সবজির ন্যায্য মূল্য পাচ্ছে না। এদিকে বাজারের সিন্ডিকেট, তারা মধ্যস্বত্বভোগী যারা আছে, তারা কৃষক চাষ করছে, কিন্তু এটা ঢাকা আসার মাঝখানে যে মধ্যস্বত্বভোগী যে গোষ্ঠী, তারা সঠিকভাবে এই ন্যায্য মূল্যটা কৃষককে দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছেন। আমি এখান থেকে আপনার কাছে ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ, ছিলাম জামালপুরের কৃষি নিয়ে। আপনি বলছেন সেখানে অনেক বেশি কৃষি হয়। তো এটা আসলে মানে পুরো দেশের চিত্র এরকম। আমি আমার এলাকার জায়গা থেকে বলছি, কৃষির প্রতি মানুষের এক ধরনের বাজেট কৃষি বান্ধব না হওয়ার কারণে দেখা গিয়েছে যে কৃষির প্রতি মানুষের এক ধরনের অনাগ্রহ তৈরি হয়েছে, যার ফলে কি হয়েছে, আমাদের যে কৃষি প্রধান দেশ, এই বাস্তবতা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। তো এই জায়গা থেকে আমি মনে করব বর্তমান সরকার যারা আছেন, তারা এ ব্যাপারে খুবই সচেতন থাকবেন। সরকারের বাজেট যেগুলো হবে সেগুলো, বা সরকারের যে সংস্কার যে খাতগুলোতে করবে, কৃষি যাতে প্রধানতম তালিকায় থাকে, এটা খুবই জরুরি এদেশের আপামর জনসাধারণের এক ধরনের স্বাবলম্বী জীবন ধারণের জন্য।
এর বাইরে আমি বলবো হচ্ছে শিল্প খাত। আমরা আসলে খুব বেশি আমদানি নির্ভর আমাদের অর্থনীতি হয়ে গিয়েছে। তো এই জায়গা থেকে আমাদের যে রপ্তানি নির্ভর যে প্রতিষ্ঠানগুলো, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে পাট শিল্প, আরও যতগুলো রপ্তানি নির্ভর যে জায়গাগুলো আছে, এগুলোকে আমাদের ঢেলে সাজাতে হবে। আসলে গার্মেন্টসগুলোতে এই বিগত সরকারের আমলে তারা গার্মেন্টসকে পুরো ভেঙে দিয়েছে। গার্মেন্টসের শ্রমিক থেকে শুরু আরো অনেক কিছু করার ছিল গার্মেন্টস। হ্যাঁ, তারা করতে পারেনি, ইভেন তারা করেনি। আসলে তাদের বিভিন্ন নানামুখী স্বার্থের কারণে তারা করতে পারেনি। কারণ এই যে বললেন করেনি, তার মানে করার সুযোগ ছিল, করেনি। আবার কেউ কেউ বলছে যে বাংলাদেশে অনেক গ্যাস ক্ষেত্র আমাদের দেশেই রয়েছে, সেটি খনন বা সেটি না খুঁজে বাইরে থেকে আমদানি করার প্রবণতা ছিল, বা আপনি যদি বলছেন পোশাক শিল্প আরো অনেক বেশি এগিয়ে নেওয়ার জায়গা ছিল, কিন্তু সেটি করেনি। কি কি স্বার্থ ছিল এই কর্তৃত্ববাদী সরকারের, কেন তারা করেনি, আমি সে উত্তর জানবো। তো দর্শক, তার নিচে আবার ছোট একটি বিরতি, একটু পরেই সঙ্গে থাকুন। আবারও ফিল্ম বিরতির কথা বলছিলাম ঐতিহাসিক জুলাই নিয়ে। আমাদের সঙ্গে দর্শক যুক্ত হয়েছেন। ছাত্র যে আন্দোলন চলছে, দেশব্যাপী চলছিল, এখনো চলমান রয়েছে, সেই আন্দোলনের লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব, আপনাকে স্বাগত। আমরা একটু ছিলাম লুৎফরের কাছে একটি বিষয়, সেটি কথা বলে আপনার কাছে আসবো। যেটি বলছেন কি কি স্বার্থ আমরা আসলে, কি স্বার্থ বা কোন দিকে তাকিয়ে আমাদের দেশের সম্পদকে কেন পুরোপুরি ব্যবহার না করে অন্য দেশকে দেয়া বা অন্য দেশ থেকে জিনিসপত্র আমদানি করার প্রবণতা কেন, কি কি স্বার্থ আমরা দিয়ে দিচ্ছি? এটা প্রথম কথা হচ্ছে যে সরকার, বিগত সরকার ছিল, তারা আসলে মানুষের ভোটে নির্বাচিত সরকার ছিল না। এই জন্য এদেশের স্বার্থ, দেশের মানুষের স্বার্থ তারা কখনোই দেখেনি। কারণ হচ্ছে তাদের ভোট দরকার ছিল না, জবাবদিহিতার জায়গা ছিল না। যে তখন একটা সরকারের যখন জবাবদিহিতাই নাই, তখন তো তারা দেশের স্বার্থের কথা চিন্তা করবে না। তারা যতগুলো প্রজেক্ট করেছে, মেগা প্রজেক্টগুলো করেছে, সবগুলো প্রজেক্টের থেকে তারা নিজেদের পকেট ভারী করেছে। আজকে একটা রিপোর্টে আপনারা জেনে থাকবেন যে রূপগঞ্জের যে প্রকল্প, রূপপুর পারমাণবিক যে প্রকল্প, এই প্রকল্প থেকে শেখ পরিবার $500 কোটি তারা হাতিয়ে নিয়েছে। তাহলে বুঝতেই পারছেন আসলে এই মেগা প্রজেক্টের আড়ালে কি চলেছে, দেশের কতটুকু স্বার্থ তারা রক্ষা করেছে। তো মূলত এই কারণগুলোই ছিল আসলে বাধা। এমন বলা হয় যে মানে প্রকল্প করাই হতো, টাকা কিভাবে সরিয়ে নেওয়া যায়, এমন একটি কথা শোনা যায়। আচ্ছা, একটু ফিরতে চাই আদিবের কাছে, আরিফুল ইসলাম আদিব, একটু জানতে চাই, আপনারা যারা এই যে ছাত্র আন্দোলন যারা করলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে শোনা যায় যে নতুন একটি রাজনৈতিক দল করবারও আলাপ আলোচনা বা গবেষণা আপনারা ভিতরে ভিতরে করছেন, কি আসলে কতটুকু এগিয়েছেন? এটা বিষয় যেটি হচ্ছে, আমরা প্রথমেই আগস্টের 3 তারিখ যেটি বলেছি সেটি হচ্ছে যে এটি একটি ছাত্র এবং নাগরিক অভ্যুত্থান। এবং আপনি যদি এখানে যারা শহীদ হয়েছে তাদের যদি তালিকাগুলো দেখেন, এখানে ছাত্র, শিশু, নারী, শ্রমিক, এবং শ্রমিকের মধ্যে ধরেন যত ধরনের ভ্যারিয়েশন, মানে আপনি রিক্সা শ্রমিক থেকে শুরু করে এমনকি ঘরে থেকেও অনেক পেশাজীবী, মানে ধরেন আমি 19 তারিখ ঢাকা মেডিকেল মর্গে গিয়েছিলাম, যে একটি ব্যাংকের, একটি প্রাইভেট ব্যাংকের একজন, সে বাসায় ঢুকতেছিল, 18 তারিখ রাতে সে তার বাসার সামনে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এবং তার যে কলিগ, মানে সে যখন তথ্যগুলো দিচ্ছে, নাম প্রকাশ করতে, মানে এটা হচ্ছে 18 জুলাইয়ের বলতেছে। তো ফলে সকল পেশাজীবীর যে একটি আত্মত্যাগ ছিল, ফলে এখানে অনেকে গত পরশু রয়টার্সের রেফারেন্সে যে নিউজটি হয়েছে যে শিক্ষার্থীরা দল করছে, ফলে এই নিউজের মাধ্যমে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। নেগেটিভ ইম্প্যাক্টটা হচ্ছে যে এটা যে একটা ছাত্র এবং নাগরিকদের অভ্যুত্থান, সেখানে আপনি যখন শুধুমাত্র বলেন যে শুধু ছাত্ররা দল করছে, তার মানে আপনি হচ্ছে এখানের অন্য সকল শ্রেণী পেশা এবং এখানে জনতার, মানে শিক্ষার্থীদের সাথে জনতার যে একটা বড় অংশ অংশগ্রহণ করছে, তাদেরকে আপনি ডিভাইড করে ফেলতেছেন। ফলে আমরা এটা সবসময় বলে আসছি যে এটা ছাত্র এবং নাগরিকের অভ্যুত্থান। এই মুহূর্তে আমরা যেটি বলবো সেটা হচ্ছে যে এই অভ্যুত্থানটা হয়েছে যেই স্পিরিট থেকে, অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং একই সাথে ফ্যাসিবাদী ব্যবস্থার শুধু পতন না, শুধুমাত্র যে প্রতীক সর্বোচ্চ তার পতন হয়েছে, কিন্তু পুরো যে সিস্টেমটা কিন্তু এখনও সেই আগের সিস্টেমে রয়ে গেছে। ফলে আমরা যেটা বলছি যে এই ফ্যাসিবাদী পুরো সিস্টেমটার
বিলোপ করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল এবং যারা ক্ষমতায় থাকবে সর্বোচ্চ মানে এককভাবে সকল ক্ষমতা কুক্ষিগত করে যেন ফ্যাসিবাদী রূপ ধারণ করতে না পারে। আমরা যদি একেবারে রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরগুলো দেখি, গণমাধ্যম দেখি, সেখানে আপনি মানে আমাদের বাস্তব অভিজ্ঞতা 19 তারিখ যখন হচ্ছে সকল গণমাধ্যম গ্রিপে নিয়ে গেছে, 19 তারিখ দুপুর থেকে নাহিদ নিজে আমাদের বর্তমান মাননীয় উপদেষ্টা তিনি নিজে অনেকগুলো টেলিভিশনে ফোন করছেন জাস্ট একটা স্ক্রোলের জন্য। মানে 19 তারিখ যদি স্ক্রোলটা যেত তাহলে আমার মনে হয় এত রক্তপাত হতো না। সেটা ছিল 19 তারিখ সকালে সে ঘোষণা দিয়েছিল যে জুমার নামাজের পরে গণমিছিল এবং হচ্ছে গায়বানা জানাজা। একটি টেলিভিশন বাংলাদেশের এই স্ক্রোলটা ন্যূনতম দেয়নি। তখন সেখানে কি প্রচার করছে যে সরকারের দাবি মানে সরকার বৈষম্যবিরোধী আন্দোলনের মেনে নেওয়া হবে এবং হচ্ছে তাদের কোনো আন্দোলনের কর্মসূচি নাই, অর্থাৎ শুক্রবার থেকে পুরো যে ব্ল্যাক আউট করে ফেলছে। একটা তো 18 তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করছে এবং 19 তারিখ থেকে পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করছে। ফলে এই যে একটা গণমাধ্যম পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ, এটা শুধু গণমাধ্যমের ক্ষেত্রে গেছে। আপনি যদি নির্বাচন কমিশন বলেন এবং আমাদের বিচার বিভাগ বলেন, যতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছেন, এই পুরো সিস্টেমটাকে যতক্ষণ পর্যন্ত নতুন করে সংস্কার করা হবে, এটাই হচ্ছে এই অভ্যুত্থানে মানুষের মূল চেতনা। কিভাবে করতে চান সেটি আমরা যেটি বলবো যে প্রাথমিকভাবে আমরা তো পুরো আমাদের যে সংবিধানের যে চরিত্রটা সেটি হচ্ছে ধরেন সকল ক্ষমতার কুক্ষিগত প্রধানমন্ত্রী, এখানে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার কোনো ভারসাম্য নাই। এবং একই সাথে সংবিধানে যে 70 অনুচ্ছেদ আছে, যেটি হচ্ছে আপনার একজন এমপি যে নির্বাচিত হন তিনি কখনোই চাইলে সংসদে তিনি তার দলের কিন্তু সমালোচনা করতে পারেন না। ফলে এই যে সংবিধানের যে একটি কাঠামোগতভাবে তাকে স্বৈরাচারী করার যে একটা মনোভাব, সেটির বাহিরে ফলে আমাদেরকে প্রথমের দিকে যে কাজটি করতে হবে, এখানে সংবিধানের পুরোপুরি একটি সংশোধন অথবা এটি একটা আলোচনা চলছে, যেহেতু এটি অভ্যুত্থান পরবর্তী সরকার হচ্ছে, ফলে অনেকগুলো স্টেক হোল্ডার আছে। রাষ্ট্রের প্রত্যেকটা স্টেক হোল্ডারদের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি বসতেছি এবং তাদের মতামত জানতেছি যে তারা কি পরিবর্তনগুলো চায় এবং যারা এখানে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কাজ করতেছে, সুশাসন বলেন, মানবাধিকার বলেন, গণতন্ত্রের জন্য যারা দীর্ঘদিন ধরে কাজ করতেছে, তাদের যে মতামত যে তারা কোন কোন ক্ষেত্রে বিভিন্ন সময় বিশেষ করে যে কমিশনগুলো আছে, আপনি যদি দুর্নীতি দমন কমিশন বলেন, মানবাধিকার কমিশন বলে, নিরপেক্ষ যে কমিশনগুলো আছে সেগুলোতে তারা বিভিন্ন সময় বিভিন্ন মতামত দিয়ে থাকেন যে এই সংশোধনগুলো করলে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো কিছুটা স্বতন্ত্র হবে এবং সেগুলো হচ্ছে শক্তিশালী হবে। তো সেই জায়গাগুলো থেকে আমাদের এখানে আমরা সংবিধানকে একটি পুরোপুরি ঢেলে সাজানো বলেন অথবা এমনও আমরা এটার একটা আলোচনা চলছে একটি দল করে এরপরে না একটি দল করে না, এখানে আপনি বিষয় যেটা হচ্ছে যে পুরো অভ্যুত্থান যেটি হয়েছে, অভ্যুত্থানের এখানের পুরো জনগণের আকাঙ্ক্ষাটাই হচ্ছে একটি নতুন বাংলাদেশ। ফলে সেই আকাঙ্ক্ষাটাকে যেহেতু এই সংবিধানের মধ্যেই হচ্ছে সরকার শপথ নিয়েছে, ফলে এখন এটাকে চিফ জাস্টিস থেকে শুরু করে যারা এখানে সংবিধান বিশেষজ্ঞ আছেন তাদের সাথে আলাপ আলোচনা চলছে যে এটাকে কিভাবে জনগণের আকাঙ্ক্ষায় রূপান্তর করা যায়, সেটি আলোচনা চলমান আছে। সেটির একটি রূপান্তর হলে আপনারা সেটি বিস্তারিত জানতে পারবেন। এর মধ্যে কি একই সঙ্গে রাজনৈতিক দল না রাজনৈতিক দলটি হবে রাজনৈতিক দলের তো আসলে এখানে পরবর্তী অনেক পরের স্টেপ। এখানে আগে হচ্ছে আমার এখানে যে শহীদ হয়েছে প্রত্যেকটি রাষ্ট্রের স্টেক হোল্ডার, একেবারে আপনার বিভিন্ন শ্রেণী পেশা, ধরেন সিভিল সোসাইটি, শিক্ষক সমাজ, শ্রমিক সমাজ এবং প্রত্যেকের কে একটি আলাপ আলোচনা করে সেটি একটি জাতীয় কমন ঐক্য, অর্থাৎ যেমন আপনারা জানেন যে আমরা শপথের পরে বাংলাদেশের প্রায় 34টি ছাত্র সংগঠন একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, বেশ কয়েকটি ছাত্রলীগ ছাড়া সকল সংগঠন ছিল। তো সেইভাবে যদি আমরা জাতীয় পর্যায়ে সকল সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো কিছু কমন বিষয় যদি একটি ঐক্যমত করা যায়, এরপরে হচ্ছে আপনার পরবর্তীতে আমরা আপনারা নিশ্চয়ই মনে থাকবে, আপনি অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা সবাই যাচ্ছি। যখন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন হলো প্রথম দফায়, আমরা দেখেছি এরপরে কিন্তু সেই যারা ছাত্র অধিকার পরিষদ ছিল তারা রাজনৈতিক দল করেছে, নুরুল হক নূর কিংবা রাশেদ খান তাদের নেতৃত্বে। তখন কিন্তু কিছুটা হলেও যে একটি তাদের প্রতি মানুষের ইতিবাচক ধারণা ছিল, নানান
কারণে কিন্তু একটি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে, আপনারা সকলেই জেনে থাকবেন। আবার একই সঙ্গে যদি আমি বলি আবিদের কথা ধরে, যে এই দেশের সংস্কারের জন্য যে দুটি ধারায় রাজনীতি চলে আসছে, এর একটি সংস্কারও প্রয়োজন। তাহলে একদিকে সংস্কার প্রয়োজন, আবার অন্যদিকে নতুন দল গ্রহণ করলে মানুষও একটু নিচ্ছে না, মানে কিভাবে বিষয়টি সমন্বয় করা যায় মনে করছেন? আমার যেটা মনে হয়, আপনি যে কোশ্চেনটা করেছেন 18 সালের আন্দোলনটা আর 2024 সালের আন্দোলন পুরোপুরি ভিন্ন একটা আন্দোলন। কারণ 18 সালের আন্দোলনটা ছিল পুরোপুরি একটা ছাত্র আন্দোলন। আপনারা জানেন যে সেই আন্দোলনেরও মানে যে চূড়ান্ত যে হচ্ছে সিদ্ধান্ত, ওটাও আসেনি। যেটা সংস্কার চাওয়া হয়েছিল বাতিল করে পরবর্তীতে এসে 2024-এ এটা হচ্ছে আবার একটা ঝামেলা তৈরি হয়েছে, যার ফলে গণঅভ্যুত্থানটা হয়েছে। ওইটা ছিল একটা ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে যখন ছাত্রদের মনে হয়েছে একটা রাজনৈতিক দল গঠন করব, তখন তারা করেছে। কিন্তু 24-এর প্রেক্ষাপট পুরোপুরি আলাদা। আদিব ভাই যেরকম বললেন যে সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশগ্রহণ করেছে, তো আমরা হচ্ছে যে সব শ্রেণী পেশার মানুষের যে হচ্ছে এক্সপেকটেশন, সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব আগে, যে হচ্ছে আসলে তারা কি প্রত্যাশা করে। মানে ছাত্র সমাজ যেহেতু হচ্ছে প্রথমে শুরু করেছে, তো তারা যদি আসলেই চায় যে নতুন নেতৃত্ব আসুক বা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক দল আসুক, আওয়ামী লীগ বিএনপি বাইনারির বাইরে, তাহলে হচ্ছে আমার মনে হয় যে মানে কয়েকটা মাস বা হচ্ছে বেশ দীর্ঘ সময় আমাদের দেখা উচিত যে আসলেই জনগণ কি চায় বা কোন ধরনের রাজনৈতিক দল চায়। আমি হুট করে একটা রাজনৈতিক দল গঠন করব, তারপরে একটা হচ্ছে সমালোচনা হবে, আমার একটা হচ্ছে মানে আমার একটা অযৌক্তিক আমি একটা সিদ্ধান্ত নেব, বা আমি অবিবেচকের মতো একটা সিদ্ধান্ত নিয়ে আমার ওই দলটাকে আমি পুরো হচ্ছে একটা মানে ভিলেনের পর্যায়ে নিয়ে যাব। এটা তো আসলে কোনো দরকার নেই, এত তাড়াহুড়ারও দরকার নাই। আমরা আসলে হচ্ছে রাজনীতিটা বুঝবো, আমরা বুঝবো যে দেশের মানুষ কি চায়, এরপরে আমার মনে হয় যে রাজনৈতিক দল গঠনের পথে আগানোটা সব থেকে ভালো হবে। কারণ এক্সপেকটেশন না জেনে আগেই যদি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি, তারপরে আসলে কোনো লাভ হয় বলে আমার মনে হয় না। তোমরা আগে খোঁজখবর নিতে হবে, আর তথ্য নিতে আগে হবে। হচ্ছে রাজনৈতিক গ্রাউন্ডটা তো তৈরি করতে হবে, যে জাতীয় রাজনীতি তো এখন ঠিকই নাই, মানে জাতীয় রাজনীতির যে মোরাল, ওইটাই ঠিক নাই। আচ্ছা, এই ক্ষেত্রে মানে একদিকে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, এটি আমরা দেখেছি, একদম আপামর মানুষ সবাই নেমে এসছে, এটি বাংলাদেশের ইতিহাসে কখনোই হয়নি নিঃসন্দেহে। কিন্তু এরপরও কি মনে হয় না যে আওয়ামী লীগ বিএনপির যে দুটি ধারা চলে এসছে পরে পরিবারতন্ত্রের গত এই 52-53 বছর ধরে, এখান থেকে বের হয়ে নতুন একটি দল করা আসলে সম্ভব হবে কিনা, আসলে মানুষ নেবে কিনা, আমি সে উত্তর জানবো। তবে দর্শক, তার আগে আবারও ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, সঙ্গেই থাকুন। আবারও ফিরলাম, কথা বলছিলাম ঐতিহাসিক জুলাই নিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক লুৎফুর রহমান, আশরাফাকাত, এবং রয়েছেন এই যে ছাত্র আন্দোলন চলছে এর লিয়াজো কমিটির সদস্য আরিফুল ইসলাম আদিব। আপনার কাছে ছিলাম আদিব, সেটি হলো একদিকে যেমন মানুষই বলছে তারা নতুন কিছু চায়, আবার আমরা যখন দেখি যে দুটি পরিবারের বাইরে বা দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির বাইরে মানুষ কতটুকু গ্রহণ করছে, মানে বাস্তবতা আসলে কি? বাস্তবতা বলতে আপনি যদি একেবারে 2018 সাল থেকেই ধরেন, যখন থেকে আন্দোলনগুলো হয়েছে, সেটি কোটা সংস্কার শুরু কিংবা নিরাপদ সড়ক আন্দোলন, এবং সর্বশেষ 2024 সালের একটা যে ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, এই আন্দোলনগুলোর চরিত্র, ভাষা, সংস্কৃতিগুলোকে আপনি যদি, এবং যারা অংশগ্রহণ করতেছে এদের যদি একটা বিশ্লেষণ করেন, তাহলে সেটি হচ্ছে যে একেবারেই একটি নতুন বাংলাদেশ। সেটি হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ গত 15 বছর ধরে, শুধু 15 বছর ধরে না, স্বাধীনতার পরবর্তী সময় আওয়ামী লীগ যে রাজনীতিটি করে আসে, যে স্বাধীনতা বিরোধী, স্বাধীনতা পক্ষের শক্তি, স্বাধীনতা বিপক্ষের শক্তি, সেকুলারিজম এবং মৌলবাদ, মানে এই যে তার বাইনারির যে রাজনীতি, সেই রাজনীতিটা কিন্তু পুরোপুরি কিন্তু 24 এসে প্রত্যাখ্যান করেছে। এবং আপনি যদি যারা আন্দোলনে অংশগ্রহণ করছে, আপনি যদি দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় মানে ছাত্রীদের নারী শিক্ষার্থীদের যে অংশগ্রহণ, এবং সেই নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আপনি যদি আরও বিশ্লেষণ করেন, মানে শাহবাগে যারা স্লোগান দিয়েছে, সেখানে আপনি যেভাবে একেবারে মুখ ঢাকা নিকাবালা
না, এটা মেয়ে কিন্তু পাবেন। মফস্বলেও দেখেছি এটা, হ্যাঁ, না, ঢাকায় না। না, মানে আমি জেলা শহরে আমরা মানে দেখেছি। মূল ঢাকার বিশ্লেষণটা যদি করে একই সাথে কিন্তু এখানে সর্বোচ্চ আধুনিক মেয়ে যারা হচ্ছে ধরেন সেই ধরনের আছে, এবং একই সাথে অন্য অন্য সময় আমাদের একটা বিশ্লেষণ থাকে যে আন্দোলন সংগ্রাম মানেই শুধু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে ওঠে, কিন্তু এইবার আপনি দেখেন যে সাধারণত ব্র্যাক বলেন, নর্থ সাউথ বলেন, এগুলো প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এবং তাদের যে শহীদ সংখ্যা সেটি কিন্তু অনেক সংখ্যাটা, এবং না, একই এখানে আমি সাথে একটু যুক্ত করতে চাই, আপনারা সম্ভবত তিনজনই পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, জি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এবার কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে গেছে জি জি বেসরকারি বিশ্ববিদ্যালয়, এটা মনে হয় স্বীকার করাই যায়। না, এটা অবশ্যই, মানে এটা ধরেন একেবারে আন্দোলনটার মোড় ঘুরিয়ে দিয়েছে মোড় তারা। ঘুরিয়ে দিয়েছে উত্তরা, রামপুরা, বাড্ডার ওইদিকের যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে ইস্ট ওয়েস্ট, ব্র্যাক, নর্থ সাউথ, তাদের একসাথে সম্মিলিত যে নামা, মানে এবং একই সাথে মিরপুরে আপনার এখানে বিউবিটি, বিউপি যে প্রাইভেট, মানে আসলে নাম বললে তো ধরুন অনেকগুলো, মানে সবাই, এবং উত্তরা, মানে আশুলিয়াতে আমরা উত্তরিয়া, আশুলিয়া। তো এই যে ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমাদের মানে জাতীয়ভাবে যে একটা ধারণা যে তারা সাধারণত একটু সমাজের একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে, দেশ নিয়ে তাদের ভাবনা নাই, কিংবা হচ্ছে রাজনীতি, কিন্তু তারা যে এই যে সচেতন হয়ে উঠছে, যে তারা কেন সচেতন হয়েছে, তারা তো কখনো সরকারি, অধিকাংশ সরকারি চাকরিতে বসে না, কিন্তু তারা সচেতন হয়েছে যখন দেখেছে এখানে গুলি হয়েছে, এখানে যখন মানুষের নির্বিচারে মৃত্যু হয়েছে, তখন তারা এই অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমে আসে। এবং আপনি যদি এই আন্দোলনের অভ্যুত্থানের, আমরা যেটা উন্নত রাষ্ট্রগুলোর উদাহরণ দিয়ে থাকি, ধরেন ইউরোপের কোনো রাষ্ট্র কিংবা পশ্চিমার উন্নত রাষ্ট্রগুলোতে, সেখানে নাগরিকরা রাজনৈতিকভাবে সচেতন হয়, সবাই রাজনীতি করে না কিন্তু সবাই রাজনৈতিকভাবে সচেতন, অর্থাৎ তার যখন অধিকারটা যখন খর্ব হয়, তখন মানে রাষ্ট্রের যেই দলই থাকুক সে কিন্তু রাস্তায় নেমে আসে। ফলে আমরা বাংলাদেশে 50 বছর পরে এমন একটা জেনারেশন পেয়েছি, যেই জেনারেশনটা হচ্ছে যে কোনো অধিকার যেখানে তার খর্ব হবে তখনই সে রাস্তায় নেমে আসবে, এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ। এটি আমি বলছি যে এটি যে আগামী যে রাজনীতি সেখানে এর প্রভাব পড়বে, এই জি, জি। দুটি যে দল এখান থেকে যে আটকে যাবে বিষয়টি না, এমন না, নয়। এটি কোনোভাবে আটকে যাবে না। আপনি গতানুগতিক যদি অন্যান্য রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, সেখানে কিন্তু তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তেমন অংশগ্রহণ থাকে না, ফলে আমরা নতুন আন্দোলন তারা গ্রহণ করবে। হ্যাঁ, যে আমি অবশ্যই ফিরবো আবার। গ্রহণ করবে একটু, এই জায়গাটা থেকে। লুৎফর, আপনার কাছে ফিরতে চাই, এখনো এই দেশের 16 কোটি মানুষ, একটি শব্দ অনেকেই বলছে প্রতিবিপ্লব এখনো শঙ্কায় থাকছে, আসলেই কি আমরা সম্পূর্ণ মানে স্বাধীনভাবে একটু রাতে ঘুমাতে পারছি কিনা, এখন একটি শঙ্কার মধ্যে রয়েছে, কি মনে হয় আপনাদের, মানে শঙ্কাটা কেটেছে নাকি রয়েছে এখনো? শঙ্কা তো কিছুটা রয়েছে, কারণ হচ্ছে যে আমি ফ্যাসিস্ট, যদি একটু অ্যাড করি, এটা জাস্ট সেটা হচ্ছে যে এটা আসলে প্রতিবিপ্লব না, এটা হচ্ছে ষড়যন্ত্রমূলক কু। হ্যাঁ ভাই, প্রতিবিপ্লব হয় যখন জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে, এটা আমাদেরকে অবশ্যই আমাদের যারা যখন গণমাধ্যমে বক্তব্য দেই কিংবা হচ্ছে বলে, এটা কখনোই প্রতিবিপ্লব না, এটা বিপ্লবের প্রাথমিক যে দাপটা গণ অভ্যুত্থান সেটি হয়ে গেছে। এখন যেটি করতে চাচ্ছে সেটি হচ্ছে ধরেন ফ্যাসিবাদের বিভিন্ন জায়গায় যে দোসর, কারণ ফ্যাসিবাদ তো স্তর বাই স্তর বা রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্র থেকে, একেবারে আপনার যদি একটি প্রতিষ্ঠানকে আপনি চিন্তা করেন, ওই প্রতিষ্ঠানের দারোয়ান থেকে শুরু করে প্রায় 2 দশকের একটি ব্যাপার, 2 দশকে ধরে সে স্তর বাই স্তর তার দলীয়করণের মাধ্যমে, একেবারে দলীয়করণের মাধ্যমে যে স্তর সাজিয়েছে, সেই স্তরগুলোর রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো হচ্ছে এখন বিভিন্ন ধরনের অসহযোগিতা করতেছে, তারা একটু নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। কারণ এইখানে ফলে এটা কি হচ্ছে ঠেকানো সম্ভব হবে? না, এটা কোনোভাবেই এখানে সম্ভব তাদের না। একটা স্বার্থ আছে ভাই, যেটা বললেন এটা আসলে বাস্তব। প্রতি বিপ্লবের যে আওয়াজ শোনা যাচ্ছে, এটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এক ধরনের প্রোপাগান্ডা। আমি যেটা বলবো যে আমাদের পার্শ্ববর্তী দেশ, আপনারা দেখছেন যে খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ঘটনাগুলো তারা সাম্প্রদায়িকতার মোড়কে এটা কিন্তু তারা প্রচার করছে। তারা দেখা যাচ্ছে যে অনেক আগের একটা ঘটনা সেটাকে বর্তমান ঘটনার সাথে মিলিয়ে তারা সাম্প্রদায়িকতার বা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়াচ্ছে। তো এই থেকে বোঝা যায় যে ষড়যন্ত্র আসলে নানামুখী, কারণ এখানে কিন্তু তাদের এক ধরনের স্বার্থ আছে। তারা বিগত সরকার আমলে যেভাবে এই দেশটাকে করদরাজ্য বানিয়ে রেখেছিল, সেইটাকেই তারা আবারও চায় ওই স্বার্থটাকে রক্ষায় যাতে তারা কাজ করতে পারে। তো আমি মনে করি না যে প্রতি বিপ্লবের যে আওয়াজ সেটা হচ্ছে কোনো ভ্যালিড, এটা হচ্ছে এক ধরনের জুজু, তারা সাধারণ জনমনে এক ধরনের বিভ্রান্তি করার চেষ্টা করছে। এবং এই জায়গাতে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে সাপোর্ট, আমি মনে করি এটা আছে, এবং আমরা বলতে চাই যে এতে এই সাপোর্টটা যাতে তারা না দেয়, কারণ হচ্ছে তারা যাকে এখন রক্ষা করতে যাচ্ছে সে কিন্তু গণবিরোধী, গণহত্যাকারী। আন্তর্জাতিক আদালতে তার বিচার হবে। এদেশের অজস্র মামলা হয়েছে, অসংখ্য মানুষের রক্ত তার হাতে লেগে আছে।
সুতরাং তার ওইখান থেকে যে ভিডিও কলের মাধ্যমে যে বিবৃতিগুলো আসছে এটা যাতে না আসে, কারণ এই বিবৃতিগুলো আসার মাধ্যমে এখানে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, যেটার এক ধরনের নাম দেওয়া হচ্ছে প্রতিবিপ্লব, আসলে সেটা নয়। জি, আশরাফ একটু ছোট্ট করে জানতে চাই, এখন যে অবস্থায় রয়েছে, আমরা জুলাই শেষ করে এখন আগস্ট নিশ্চয়ই আছি, আমরা জুলাই শেষ করেছি, কি মনে হয় নতুন বাংলাদেশে আপনাদের প্রত্যাশা কি? সাধারণ মানুষ রয়েছে বা যারা এখনো ষড়যন্ত্র করছে তারাও তো বাংলাদেশি মানুষ, তাদের প্রতি কি মেসেজ থাকবে? বাংলাদেশি মানুষ কিন্তু বাংলাদেশের সচেতন নাগরিক কিনা সেটাও তো প্রশ্ন থেকে যায় যারা এগুলো করছে। কারণ বাংলাদেশের জনগণ কি চেয়েছে সেটার মানে প্রতিফলন আমরা দেখেছি 24 জুলাই শেষ হলো, 36 জুলাইয়ে, যে তারা আসলে কি চায়। তো এই যে যারা এটা করছে, আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আসলে গণধোলাই খেতে না চাইলে এগুলো করা উচিত না। কারণ দেশের জনগণ এখন অনেক সচেতন, আপনারা যেভাবেই হচ্ছে প্রোপাগান্ডা গেলানোর চেষ্টা করেন না কেন এটা উগরে দেওয়া হবে। কারণ আমরা এখন জানি যে আপনারা কিভাবে 15টা বছর ধরে নানা মোড়কে নানাভাবে হচ্ছে দেশের জনগণের অধিকার লুট করেছেন। তো এখন এটা আসলে সম্ভব হবে না। আর আমরা চাই যে আগামীর বাংলাদেশ হবে সবার আশা আকাঙ্ক্ষার হচ্ছে প্রতিচ্ছবি। ধন্যবাদ। একদম 10 সেকেন্ডে জানতে চাই আরিফুল ইসলাম আদিব, আপনি কি বলবেন, এই যে কেউ যদি কোনো চেষ্টা করে এখন দেশকে নিয়ে, সম্ভব কিনা? 10 সেকেন্ডে। সম্ভব না। এবং যে সজীবাদের জয় যে বক্তব্য দিয়েছেন যে 3 মাসের ভিতর ভারতকে সহযোগিতা, অর্থাৎ যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করে না তাদেরকে জাতি কখনোই গ্রহণ করবে না। জি, লুৎফুর রহমান, আশরাফা খাতুন এবং আরিফুল ইসলাম আদিব, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলেছেন। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম 3 জন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা, যাদের চিন্তা চেতনা, যাদের পরিকল্পনায় আজকের এই নতুন বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি, তাদের নানা কথা শুনছিলাম। আমরাও তাদের সঙ্গে গলা মিলিয়ে বলতে চাই, নিশ্চয়ই বাংলাদেশ যখনই কোনো সংকটে আবারও যদি কখনো পড়ে, যদিও আমরা সেটি প্রত্যাশা করি না বাংলাদেশ এই ধরনের সংকটে আর পড়ুক, তবে যদি কখনো পড়ে আবার নিশ্চয়ই ধরনের জুলাই প্রতি বছর নেমে আসবে সেই সংকটকে মোকাবেলা করবার জন্য, সেই প্রত্যাশায় আজকে আমাদের শেষ করছি। শুভরাত্রি।